ঠিক ঈদের আগে এই আপনার ভয়ঙ্কর এই মহামারীর সময় আপনাদের সঙ্গে বারবার সামনাসামনি যে কথা বলার একটা ঝুঁকি আছে, সেই কারণে কিন্তু আমি ভার্চুয়ালি আপনার সঙ্গে সম্মেলন করছিলাম। তা আমার কাছে মনে হচ্ছে কয়েকটা বিষয় আছে যেটাকে বোধহয় সরাসরি কথা বলার দরকার, প্রয়োজন হয়ে পড়েছে আর কি। আনফর্চুনেটলি আমাদের যে সরকারের যারা মুখপত্র, তারা যেভাবে কথাবার্তা বলছেন, ভেরি আনফর্চুনেট ফর এভরিথিং, ফর ডেমোক্রেসি, ফর জার্নালিজম এবং আপনার পিপল। এটা অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলছেন এবং একটা পুরোপুরি বাংলাদেশের যে একটা চিরায়ত যে একটা আপনার রাজনৈতিক সংস্কৃতি ছিল, সেটাকে কিন্তু আরও বেশি করে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি প্রথমে আপনাদের ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, যদিও এবার ঈদ খুব আপনার আনন্দ নিয়ে আসছে না, অত্যন্ত কষ্ট নিয়েই আসছে। একদিকে করোনা সংক্রমণের ভয় প্রচণ্ডভাবে, বিশেষ করে ভারতীয় ভেরিয়েন্টের জন্য সবাই আমরা অত্যন্ত উদ্বিগ্ন সবাই। এবং সত্য কথা বলতে গিয়ে আমাকে তো আমার পরিবারের পক্ষ থেকে এখন অনেকটা অ্যাবান্ডন করার মতো অবস্থা হয়ে গেছে আর কি, যে আমি বাইরে আসি, কথা বলি। স্বাভাবিকভাবে আমার তো আপনার পরিবারের সদস্যরা আছেন, তাদের জন্য এটা আপনার খুবই ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। অন্যদিকে আমার মেয়ে যে বাইরে আছে, সে দিনে কমপক্ষে 10 বার আপনার খোঁজ নেয়। এটা পারিবারিকভাবে এটাই স্বাভাবিক। আমাদের দলের অনেক নেতা নেত্রী আছেন যারা আমাকে সবসময় বলেন যে আপনি কেন সামনে যাচ্ছেন, কেন সামনে না গেলে তো উপায় নেই, আমি যে দায়িত্বে আছি সে দায়িত্ব পালন করতে হলে আমাকে অনেক সময় সামনে যেতেই হবে। তো সেই কারণেই আপনাদের সেই ঝুঁকি নিয়েও আপনারা এসছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সেই সঙ্গে আমি প্রথমেই আপনার ম্যাডামের স্বাস্থ্য বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। এটা সবসময় আপনারা লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু অত্যন্ত সংযতভাবে, খুব সংক্ষিপ্তভাবে ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে আমাদের কথাগুলো বলেছি এবং সেইভাবে আপনাদেরকে আমরা ব্রিফ করেছি। প্রধানত একটি কারণ, যে সেটা হচ্ছে যে যখন ম্যাডাম করোনা আক্রান্ত হন তার আগে থেকেই কিন্তু ম্যাডাম অসুস্থ। আপনারা সবাই জানেন যে উনি জেলে গিয়েছিলেন হেঁটে, অত্যন্ত সুন্দর স্বাস্থ্য, তিনি জেলে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি বের হয়ে পিজি হাসপাতালে আসলেন, তখনও তিনি হুইল চেয়ারে, আবার পিজি হাসপাতাল থেকে যখন তিনি বাসায় আসলেন তখনও কিন্তু হুইল চেয়ারে, অর্থাৎ তিনি কিন্তু তখন হুইল চেয়ারে চলে গেছেন অলরেডি। এটা কেন আমরা বারবার আপনাদের সামনে বলেছি, কারণ সে ট্রিটমেন্টটা পাননি হাসপাতালে, এই জেলে, কারাগারে। বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, প্রেস কনফারেন্স করেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই বহুবার। ডাক্তারদের রিপোর্ট নিয়ে, বিশেষজ্ঞদের নিয়ে করেছি। আমরা জামিন চেয়েছি বারবার যে আপনারা আইনসঙ্গতভাবে যে জামিনটা আপনারা দিতে পারেন সেটা আপনারা দিচ্ছেন না কেন। এবং আপনারা সবাই জানেন, এটা বারবার করে বলার দরকার নেই, যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটা মিথ্যা মামলা, 2-3টে মিথ্যা মামলা দিয়ে, অনেক পরে 35টা মামলা দিয়ে তাকে সেখানে প্রায় মামলাতে তাকে সাজা দিয়ে তাকে আপনার কারা অন্তরালে পাঠানো হয়েছে। এটা তো রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া কিছুই নয়। যেখানে দেখুন অন্যান্যদেরকে কনভিকশন হওয়ার পরে, 17 বছর কনভিকশন, 10 বছর কনভিকশন হওয়ার পরেও কিন্তু যখনই আপিল করছে তখনই জামিন পাচ্ছে। আমি কারোর নাম বলছি না, ইতিমধ্যে হয়েছে, এটা কিছুদিন আগেও ঘটেছে। আপনার আত্মসমর্পণ করেছে রায় হওয়ার পরে, তারপরে কিছুদিন থেকেছে, আবার পরে জামিন হয়ে বেরিয়ে এসছে। এবং এখানে কয়েকজন মন্ত্রীও ছিলেন এই সরকারেরই, যারা সাজা হওয়ার পরে তাদেরকে এই আপনার জামিনের মধ্যে জামিন দেওয়া হয়েছে এবং সেই জামিন তারা বেরিয়ে এসছে, মন্ত্রিত্ব করছে অনেকে। তো এই যে আপনার বিচার ব্যবস্থায় ডাবল স্ট্যান্ডার্ড, যে কিছু লোকের জন্য আপনার একরকম ব্যবস্থা আর ম্যাডামের জন্য আরেকটা একরকম ব্যবস্থা, এটা কারণটা কি? কারণটা একটাই, যে উনি হচ্ছেন বর্তমানে এই ফ্যাসিস্ট যারা সরকার, তাদের একমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ বলে তারা মনে করে। আমরা মনে করি যে সত্যিকার অর্থে জনগণের নেতা যদি কেউ থাকেন, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং তাকে অন্তরীণ করে রাখা, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া, এটাই তাদের লক্ষ্য।
যে কথাটা আমি বারবার বলছি আপনাদেরকে, যে মূল লক্ষ্যটা কি, যে তাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেওয়া, রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া, তার দলকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো একটাই, যে এই দেশে জনগণের প্রতিনিধি হিসাবে একটি দলই আছে, সেটা হচ্ছে বিএনপি। জনগণের রাজনীতি যেটা, সেটারও আপনার একটাই মাত্র দল, সেটা যে দল ধারণ করে, সেটা হচ্ছে বিএনপি, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের যেটা সোল, যেটা অন্তরাত্মা, সে অন্তরাত্মার রাজনীতি করে বিএনপি। এই জিনিসগুলো যদি আমরা ঠিকমতো বুঝতে না পারি, অনুধাবন করতে না পারি, তাহলে তো বিএনপি সম্পর্কে ভুল ধারণা করাবেই। বিএনপি ইজ এ পার্টি যার মূল শক্তিটা কিন্তু জনগণ। আমি অনেকবার আপনাদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেছি, বিএনপির ভোটার কারা? যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখতে চায়, যারা বাংলাদেশের শতকরা 100 জন মানুষের যে মূল্যবোধ, ধর্মীয় বোধ, চিন্তাভাবনাকে যারা ধারণ করে, তাদের প্রতিনিধি হিসাবে কিন্তু বিএনপি কাজ করে। তো অনেকে অনেক রকম কথা বলেন, অনেকে অনেক রকম, অনেকে আওয়ামী লীগ তো অনেকবার বলতে চেষ্টা করেছে যে আপনার জঙ্গিবাদ, তারপরে আপনার ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী, আবার কিছু বুদ্ধিজীবীও আছেন, তারাও বিএনপিকে ওইভাবে প্রচার করতে চায়। বাস্তব কথাটা যেটা আর কি, যে দ্য রিয়ালিটি ইজ দিস, যে বিএনপি রিপ্রেজেন্টস দ্য পিপল অফ বাংলাদেশ। এটা হচ্ছে রিয়ালিটিটা। আপনাদের যারা একটু বয়স্ক আছেন এবং যারা পাকিস্তান আমাদের রাজনীতির সঙ্গে জড়িত আছেন বা খবর রাখেন বা একটু পড়াশোনা করেছেন, তারা দেখবেন যে তখন মৌলানা ভাসানী সাহেব উনি একটি কথা সবসময় বলতেন, যে তোমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্মপ্রাণ মানুষ। নট অনলি মুসলিমস, দ্য হিন্দুজ, দ্য আদার রিলিজিয়ন পিপুল, তারা সবাই এখানে হচ্ছে ধর্মপ্রাণ মানুষ। এদেরকে বাদ দিয়ে কখনো তোমরা কোনো রাজনীতি করার চেষ্টা করো না, কারণ তার হবে কি বিচ্ছিন্ন হয়ে যাবে জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। এবং জিয়াউর রহমান সাহেব সঠিকভাবে সেটাকে উপলব্ধি করে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে নিয়ে এসেছিলেন, এবং এই দর্শনটাই মানুষ ধারণ করে নিয়েছে। যার ফলে দেখেন, আফটার হিজ অ্যাসাসিনেশন সবাই তো মনে করছে যে বিএনপি ফিনিশড, বিএনপি আর বলতে কোনো দলই থাকবে না। কিন্তু এই বিএনপি কিন্তু টিকে গেছে শুধু না, বিএনপি বিপুল শক্তি নিয়ে উঠে দাঁড়িয়েছে। দেশের বেগম খালেদা জিয়া তার নেতৃত্ব দেওয়া শুরু করেছেন। এটা কারণটা কি? কারণটা যেটা বললাম আমি, যে রাজনীতিটা, বিএনপি রাজনীতিটা হচ্ছে মানুষের রাজনীতি। আমার সঙ্গে অনেক বামপন্থীদের কথা হয়, আপনার তাদের সঙ্গে আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমি নিজে এক সময় বাম রাজনীতি করেছি, ছাত্র জীবনে করেছি, পরবর্তীকালেও করেছি। আমার কাছে মনে হয়েছে যে জনগণের ভাষা, ঠিক যেটা তারা ভাবে, চিন্তা করে, মনোজগত যেটা আছে, সেটা বিএনপি সবচেয়ে ভালো পোর্ট্রে করে, তাদের রাজনীতির সঙ্গে তাদের মিলে যায়। এই কারণেই কিন্তু বিএনপি টিকে আছে, টিকে থাকবে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। আমি কথাগুলো এই জন্য বলছি যে এই জায়গাগুলো না বুঝলে কিন্তু আমরা সবসময় বিএনপিকে ভুল ব্যাখ্যা বিএনপি সম্পর্কে করতে থাকবো, সেটা আমরা চলে যাব, ইল করে যাব। জিয়াউর রহমান সাহেব এই রাজনীতি খুব মানে চমৎকারভাবে তিনি বুঝেছিলেন, ধারণ করেছিলেন, সেটাকে তিনি দিয়েছেন। আপনার ধর্মীয় মূল্যবোধের কথা বলেছেন, তিনি বাক স্বাধীনতার কথা বলেছেন, তিনি গণতন্ত্রের কথা বলেছেন। আমি কথাগুলো একটু বলছি এই জন্য যে আপনার একটু, আমাদেরও একটু ধারণাগুলো পরিষ্কার হওয়া উচিত বলে আমার কাছে মনে হয় আর কি। তো ম্যাডাম ওই জন্যেই আমরা কিন্তু দেখেন, ম্যাডামের স্বাস্থ্য সম্পর্কে আমরা যতবার বুলেটিন দিয়েছি, কথা বলেছি, ব্রিফ করেছি আপনাদেরকে, আমরা খুব সংযত ভাষায় বলেছি। এই জন্য বলেছি যে আমরা চাই না যে ম্যাডামের, আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটু বলি, যে মানুষের স্বাস্থ্য কিন্তু মানুষের খুব প্রাইভেট জিনিস। হেলথ ইজ এ প্রাইভেট থিং। এবং বিদেশে আপনি বিশ্বাস করেন, এটা তারা প্র্যাকটিস করে। একজন ডাক্তার তার রোগীর সম্পর্কে একটা কথা অন্য কাউকে বলবে না, দ্যাটস অ্যান অফেন্স। মেডিকেল এথিক্সের বাইরে বিষয়টা তার শাস্তি হয়। যদি কোনো ডাক্তার কোনো রোগীর আপনার তার স্বাস্থ্য রিপোর্টটা সম্পর্কে কোনো কিছু বলে বাইরে, সেটা তার অফেন্স হবে। এটা একদম পুরো মেনটেইন করে, বলবেই না, কাউকে জানতে দিবে না। আমরাও কিন্তু সেই কারণে, যেহেতু ম্যাডাম জনগণের নেত্রী, পিপুলের প্রচণ্ড রকমের উদ্বেগ আছে, আশঙ্কা আছে, জানতে চায়, আমরা খুব সংযত ভাষায় কথা বলি, ডিটেলস কিচ্ছু বলিনি আমরা।
আমি যে কথা বলছিলাম আর কি, যে ম্যাডাম কিন্তু তাকে যে পিজি হাসপাতাল থেকে তারা আপনার ওই সরকারি নির্দেশে তাকে বাসায় নিয়ে আসলো, এটার মূল কারণটা ছিল কিন্তু আমরা মনে করি যেটা আর কি, যে তিনি ওখানে খুব ঝুঁকির মধ্যে ছিলেন, তখন করোনা শুরু হয়ে গেছে। সো দে ডিড নট ওয়ান্ট টু টেক এনি রিস্ক। জামিন টামিন কিচ্ছু না দিয়ে বাসায় পাঠিয়েছে, ভালো কথা, আমরা খুশি হয়েছি, ধন্যবাদও জানিয়েছি যে অন্তত তাকে তার সুস্বাস্থ্য মেনটেন করার থাকবে। এরপরে তার চিকিৎসার ব্যাপারে তার কিন্তু বিধিনিষেধটা দিয়ে দিয়েছেন যে বাইরে চিকিৎসা করতে পারবে না। তখন তার বাইরে নেওয়ার কথা আমরা চিন্তাও করিনি, কিন্তু তার আগে আমরা বলেছিলাম যাদেরকে বিদেশে উন্নত চিকিৎসা করতে দেওয়া উচিত, এর জন্য তার যে রোগগুলো আছে, বিশেষ করে আর্থ্রাইটিস, এটা আপনার খুবই মারাত্মক একটা রোগ, এটা আপনার লং টার্মে গিয়ে ক্ষতি করে। তো ওইটার যে অ্যাডভান্স ট্রিটমেন্ট, আপনার যে কোনো বড় ডাক্তারের সঙ্গে কথা বলবেন, বিশেষজ্ঞের সঙ্গে কথা বলবেন, দেখবেন যে আর্থ্রাইটিসের ভালো চিকিৎসা ব্যবস্থা আমাদের দেশে এখানে নাই বললেই চলে। একমাত্র বড় আপনার একজন বিশেষজ্ঞ আছেন, প্রফেসর আতিকুল হক সাহেব, এবং সেটাও নির্ভর করবে আনুষঙ্গিক সমস্ত বিষয়গুলোর উপরে। এবং এই জন্য ওই কতগুলো থেরাপি নতুন এসছে, যে থেরাপিগুলো দিলে আপনার সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থাগুলো তাকে আবার ঠিক করে চেক করে রাখতে হয়। যাই হোক, তো সেটার জন্য কিন্তু আমরা তখন ওইভাবে হয়তো গুরুত্ব সহকারে, এবং উনি যখন ছিলেন আপনার হাউস ইন্টার্ন ছিলেন, উনি কিন্তু একদিনের জন্য কোনো তাদের যে কন্ডিশন শর্ত ভঙ্গ করেন নাই। উনি একদিনের জন্য ঘরের বাইরেও যান নাই, বাসার বাইরেও যান নাই, এবং কোথাও কোনো বক্তব্য দেননি। আমরাই হয়তো মাঝে মাঝে এসে বলেছি যে উনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তার জন্য দোয়া করতে বলেছেন, তাই না? উনি কিন্তু নিজে কোনো দিন এমনকি ব্যালকনিতে দাঁড়িয়ে হাতও নাড়ান নাই। এগুলো কিন্তু লক্ষ্য করার বিষয় আছে। সেই নেভেন ভায়োলেট এনি কন্ডিশন গভর্নমেন্ট। নাম্বার 2 হচ্ছে যে এইবার যখন তার করোনায় উনি আক্রান্ত হলেন, সেই করোনা আক্রান্ত হলে বাসায় চিকিৎসা নিয়েছেন, তাই না? আপনাদের মনে আছে আমি এইখানে এসে ব্রিফ করেছি আপনাদেরকে। কারণটা হচ্ছে একই কারণ, যে আমরা চাইনি যে আপনার এটা কোনো কন্ডিশনসগুলো কোনো ব্রেক করা ঠিক হবে না আমাদের। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটা প্রাইভেট যে আপনার অসুস্থতা, প্রাইভেট নিয়ে বাইরে কথা বলাটা সঙ্গত নয়, যুক্তিসঙ্গত নয়। এর কোনো দেখবেন যে আমাদের চিকিৎসকরা পর্যন্ত ওই জন্য খুবই সংযত ভাষায় কথা বলেছেন। আরেকটি কথা আছে যে স্থিতিশীল বললো কেন? স্থিতিশীল তো বলতেই হবে এই জন্যে যে ওনার ওই সময় প্রথম দিকে যখন আপনার পরিবার তার বাইরে নেওয়ার জন্য করেছিল, আপনার অ্যাপ্লাই করেছিল, তখন ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। কথাটা লক্ষ্য করবেন, ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। ডাক্তাররা পর্যন্ত অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, যে কারণে তারা একটা চিঠিও দিয়েছেন, মানে একটা রিপোর্টও দিয়েছেন যে দ্য হার কন্ডিশন ইজ ভেরি ক্রিটিক্যাল, এবং আমাদের এখানে যে ব্যবস্থাগুলো আছে সেই ব্যবস্থাগুলো এনাফ নয় তার এটাকে ঠিক করার জন্যে বা গার্ড করার জন্যে, যে কারণে তারা মনে করেছে যে যদি আপনার বাইরে চিকিৎসার জন্য না হয় ভালো হবে। একটা বাস্তবতা, আমাদের হেলথ সিস্টেমটা আপনারা জানেন, ইভেন দ্য প্রাইভেট হসপিটালস আর নট প্রপারলি ইকুইপড। একমাত্র এবার কেয়ার হসপিটালই কিন্তু আপনার সবচেয়ে বেশি টেকনোলজির দিক থেকে উন্নত, কিন্তু তারপর ইট ইস নট এনাফ। ওরা নিজেরাই মনে করে যে ওদের অনেক লিমিটেশনস আছে। তো সেই লিমিটেশনসগুলো কিন্তু তারা তখনই পরিবার ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পরেই এবং তাদের রিপোর্ট পাওয়ার পরে কিন্তু পরিবার তাদের ওনাকে বাইরে নেওয়ার জন্য আবেদন করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনোদিনই বিদেশে গিয়ে থেকে রাজনীতি করতে চান নাই। এ কথা জরুরি, গুরুত্বপূর্ণ বলতে চাই আমি। অনেকে অনেক রকম কথা বলে যে দেশে বাইরে চলে গিয়ে উনি আর আসবেন না, উনি ওখান থেকে রাজনীতি করবেন, কোনোদিনই করতে চান নাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে উনি কারাগারে যাওয়ার আগে উনি বিদেশে ছিলেন, লন্ডনে ছিলেন। যখন তার বিরুদ্ধে এখানে ওয়ারেন্ট হলো বা এখানে করলো, উনি কিন্তু থেকে যেতে পারতেন, আসতেন না, উনি মুক্ত থাকতেন এবং ওখান থেকে উনি রাজনীতি করতে পারতেন কি না বলেন? পারতেন তো, করেননি। কেন করেনি? শি বিলিভস ইন দ্য কান্ট্রি, যেই দেশে এখানেই যা কিছু হবে আমার এখানেই হবে। এবং তার তখনও আদালতের প্রতি তার আস্থা ছিল, সংবিধানের প্রতি আস্থা ছিল বলেই কিন্তু তিনি দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসে তিনি আদালতে গেছেন টু ফেস দ্য কেসেস। এবং এই যে একটা জিনিস আপনার দুঃখজনক, আমি খুব হতাশ হই মাঝে মাঝে এই বয়সে এসে, হোয়াট ইজ আওয়ার ফিউচার ইনফ্যাক্ট। উনি যে স্টেটমেন্টটা করলেন, আপনার যে ওনার যে জবানবন্দি কোর্টে,
এটা কি 364 বলে না, কি বলছেন 164 না, ওনার এটা হচ্ছে আপনার যে কোনো আপনার একটা আন্ডার ট্রায়ালের যিনি থাকেন আসামি করা হয় যাকে, তার আর্গুমেন্টস সর্বশেষ শেষ হওয়ার পরে তার একটা অধিকার আছে তার নিজস্ব বক্তব্য দেওয়ার জন্য, জবানবন্দি দেওয়ার জন্য। এটা একটা এটার একটা আপনার ধারাই আছে, আপনার আইনও আছে। ওইতে উনি সেই আপনার স্টেটমেন্টটা দিয়েছিলেন, প্রায় অনেক প্রায় 150 পৃষ্ঠার মতো তার একটা আপনার এই জবানবন্দি ছিল। ইটস এ লিটারেচার, ইটস এ পলিটিক্যাল লিটারেচার। আপনারা কিন্তু দুঃখের ব্যাপার হবে, এটা অনেকেই এটা প্রচারও করেননি, এটা জানেননি, বলেনি, সে কেউ করেনি। এটা আমরা বই আকারেও ছাপিয়েছিলাম একটা। ইটস এ লিটারেচার, পলিটিক্যাল লিটারেচার। আপনার অল অফ আস যারা আমরা রাজনীতি করি, কেউ পক্ষে বিপক্ষে থাকতে পারি, কেউ দ্বিমত পোষণ করতে পারি, সব কিছু করতে, কিন্তু এটা রাজনীতির স্বার্থে আপনার এটা সকলেরই একটু পড়া উচিত। আমি অনুরোধ করবো আপনারা পড়বেন, একমত হবেন না, হয়তো বা দ্বিমত থাকবে সব কিছু, বাট ইউ শুড গো থ্রু ইট। এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। এখানে কিন্তু উনি পরিষ্কার করে বলেছিলেন তার সমস্ত বিষয়গুলো। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করে তাকে কারাগার দেওয়া হয়েছে। যে কথা বললাম, যে ডাবল স্ট্যান্ডার্ড করে তাকে জামিন দেওয়া হয়নি, জামিন দেওয়া হয়নি। আপনি পাবেন সব খুব কম জায়গায় পাবেন যে এইরকম একজন পলিটিক্যাল লিডারকে, যে 3 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, নট দ্যাট যে কারো দয়ায় প্রধানমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আপনার প্রশাসন বা আপনার জুডিশিয়ারি, এদের নির্বাচন কমিশন, এদের দ্বারা কিন্তু তিনি নির্বাচিত হননি। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন 3 বার। সবচেয়ে জনপ্রিয়, একটা নির্বাচনে হারেননি। তাকে আপনারা মিথ্যা মামলা দিয়ে সাজা দিলেন এবং একটাই উদ্দেশ্য ছিল যে তাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। 111-এর সমালোচনা করি আমরা, তারাও করেন। 111-এর শেখ হাসিনাকেও আপনার নিয়ে গিয়েছিল এবং বেগম খালেদা জিয়াকেও নিয়ে গিয়েছিল, নিয়ে গিয়ে তারা -2 থিয়ে দিয়েছিল তখন, তাই না? দুর্ভাগ্যক্রমে আওয়ামী লীগ ওই তখনকার তৎকালীন আপনার যে শাসক গোষ্ঠী, তাদের সঙ্গে যুক্ত হয়ে তাদের সঙ্গে যোগ সাজস করে তারা -1 থিওরিতে চলে গেল যখন তারা ক্ষমতায় আসলো। সবাই জানেন আপনারা, তো আমি সেগুলো রিপিট করতে চাই না, জিনিসগুলোকে ধরে দিতে চাই যে উদ্দেশ্য ছিল বেগম জিয়াকে পলিটিক্স থেকে সরিয়ে দেওয়া। শি ইজ দ্য মোস্ট পপুলার লিডার। অ্যান্ড এট দ্য সেম টাইম থ্রেটটা কোথায়? যে উনি একজন নেত্রী যিনি রাস্তায় বেরোলে লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসে। এটা প্রমাণ তো আপনারা দেখেছেন। ওই আপনার শেষের দিকের কথাই বলি আমি, যখন আপনার চিটাগাং, আপনি কক্সবাজারে যে আপনার রোহিঙ্গাদের আপনার উনি দেখতে গেলেন, বিরাট থেকে ফিরে এসে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। দিস ইজ দ্য থ্রেট। এটাকে ওরা থ্রেট মনে করে যে বেগম যে এত জনপ্রিয় যে উনি রাস্তায় নামলে তো ব্যাবিলনের সেই আপনার বংশীবাদকের মতো আপনার অবস্থা হয়ে যাবে, যে কারণে তাকে সবসময় বিচ্ছিন্ন করে রাখা হয়েছে এবং একটাও ওইভাবে করা হয়েছিল। যাই হোক, এখন তো উনি সত্যিকার অর্থে বলতে কি, হার কন্ডিশন ওয়াজ রিয়েলি ভেরি ক্রিটিক্যাল অ্যাট দ্যাট টাইম। আল্লাহর অশেষ রহমত, কোটি কোটি মানুষের দোয়া, দরুদ, রোজার মাস আছে, তারা কেউ বেশিরভাগ মহিলা আপনার বাড়তি ইবাদত করছেন বেগম জিয়ার সুস্থতার জন্য। এটা হচ্ছে বাস্তব সত্য। আপনারা একটু দয়া করে অনুরোধ করবো যে আপনারা একটু, যেটাকে আমরা বলি যে আপনারা একটু অনুসন্ধানী রিপোর্ট তৈরি করুন, দেখবেন যে আপনার কীভাবে সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা, তারা কীভাবে তার রোগ মুক্তির জন্য কান্নাকাটি করেন, দোয়া করেন আল্লাহর কাছে। সবার কিন্তু এই ভাগ্য হয় না। বহু রাজনীতিবিদ আছে আপনার, হয়েছে, গেছে, সব কিছু গেছে, কিন্তু জিয়াউর রহমানকে যেমন মানুষ ভালোবেসেছিল, আজকে ম্যাডাম জিয়াকে কিন্তু সে একইভাবে ভালোবাসে। আপনার মহাত্মা গান্ধীর জন্য যখন মহাত্মা গান্ধী যখন অ্যাসাসিনেটেড হলেন, তখন কিন্তু ভারতে ওই অবস্থা ছিল, ওইভাবে ছুটে এসেছিল মানুষ। এটা হচ্ছে হৃদয়ের একটা টান থাকে, সেই টান থেকে। তো আমি যে কথাটা আপনাদের বলতে চাচ্ছি, সে কথা হচ্ছে যে এই যে একটা অভূতপূর্ব জনপ্রিয়তা নিয়ে একজন নেতা, তিনি অসুস্থ হলে, তার বাইরে চিকিৎসার প্রয়োজন হলে, এমন একটা দেশ আমরা তৈরি করেছি, এমন একটা রাষ্ট্র আমরা তৈরি করেছি, এমন একটা সমাজ আমরা তৈরি করেছি যে তাকে চিকিৎসার জন্য বাইরেও আমরা যেতে দেবো না। এর চেয়ে খারাপ আর কী হতে পারে? আর কী হতে পারে?
তার যেটা ফান্ডামেন্টাল রাইট, তার সাংবিধানিক অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার। এবং আপনার সমস্ত আইন সব জায়গাতে আছে। এই জায়গাতে কিন্তু আপনি কোর্ট বলেন বা অন্য কেউ বলেন, কোনো বাধা সৃষ্টি করতে পারে। আমি সেটা আসলে পড়তেছি পরে। নোবডি ক্যান ওইটাকে চ্যালেঞ্জ করতে পারে, কেউ পারে না। আপনি উনি কারাগারে আছেন, ঠিক আছে, তাকে আপনাকে ব্যবস্থা করতে হবে যেন চিকিৎসাটা নিয়ে তিনি ফিরে আসতে পারেন। দ্যাটস আর ফান্ডামেন্টাল রাইট টু গেট ট্রিটমেন্ট, টু গেট মেডিকেল ফ্যাসিলিটিস এনিওয়্যার। সেটা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। এবং দুর্ভাগ্য, আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধটা কোথায়? সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ডেস্ট্রয়েড দ্য ডেমোক্রেটিক কালচার ইন বাংলাদেশ। গণতন্ত্রের সমস্ত সংস্কৃতিকে তারা ধ্বংস করে দিয়েছেন। বিস্মিত হতে হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে একজন ব্যক্তি যার কোনো অবদান নেই দেশের রাজনীতিতে, এই দেশের লিবারেশনে, মুক্তিতে, উনি কথা বলার উদ্যত্ত প্রকাশ করেন। আমি আবার বলবো, এর আগেও বলেছি, দয়া করে সংযত হয়ে কথা বলবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে তার পায়ের নখের যোগ্য আপনারা কেউ নন। তিনি এখনও ক্রিটিক্যাল কন্ডিশন আছে তার, যদিও আল্লাহর হুকুমে যে আপনার অনেকটা ইমপ্রুভ করেছেন এবং এখন তিনি রুম এয়ারে আপনার শ্বাস প্রশ্বাস নিতে পারছেন, অর্থাৎ অক্সিজেন লাগছে না রুমের মধ্যে। কিন্তু তার মূল কতগুলো বিষয় আছে যে বিষয়গুলো কিন্তু এখন অত্যন্ত বিপজ্জনক, আশঙ্কাজনক আছে। তার কিডনির সমস্যা আছে, দ্যাটস এ রিয়াল প্রবলেম। তার হার্টের সমস্যা আছে, দুটো, যেটাকে ডাক্তাররা এখনও আপনার অত্যন্ত উদ্বিগ্ন আছেন এবং সবাই আল্লাহর কাছে দোয়া করছেন এবং তারা চেষ্টা করছেন। আমরা দলের পক্ষ থেকে অত্যন্ত কৃতজ্ঞ যে এভার কেয়ার হসপিটাল তারা সর্বাত্মক আপনার আন্তরিকতা নিয়ে তারা বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন। পরিবার তো আবেদন করেছে, আপনারা জানেন কেন করেছে, সেটা আমি বললাম। তারা যা আবেদনের সঙ্গে সঙ্গে এমনভাবে কথা বললেন যে সবাই আশাবাদী হয়ে উঠেছে। জনগণ শুরু করে পলিটিক্যাল আপনার অ্যারেনা সব যে দিয়ে দেবে, সবাই ওটাই আশা করে যে একটা অসুস্থতার সঙ্গে কেউ কেউ রাজনীতি করতে চায় না, দিয়ে দেবে। কিন্তু দুঃখজনকভাবে আপনার হঠাৎ করেই তাদের সেই টোন বদলে গেল এবং তারা অলনে সাডেন তারা আপনার বলে দিলেন যে আমরা দিতে পারছি না। দিতে কেন পারছেন না সে ব্যাপারে তারা যে যুক্তিগুলো দিলেন, সেই যুক্তিগুলো একেবারেই আপনার অগ্রহণযোগ্য যুক্তি, খোলা যুক্তি। তারা বলেছেন যে সাজাপ্রাপ্ত কাউকে বাইরে চিকিৎসা করতে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং সেখানে তারা যে আইনের কথা বলেছেন এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করেছেন, জনগণের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। আমি আপনার দু একটা জিনিস বলি তাহলে হবে। ওনারা যে 401 ধারার কথা বলেছেন আর কি, সেই 401 ধারাটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। আমি একটু সময় নিচ্ছি, কিছু মনে করবেন না, কারণ এছাড়া এই জিনিসগুলো ক্লিয়ার হওয়া দরকার। বেগম খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার এখতিয়ার সরকারের নেই বলে যে আইনি ব্যাখ্যা বা মতামত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার সঙ্গে আমরা একেবারেই একমত নই। উক্ত মতামত পার ইনকুইয়াম বা ভ্রান্ত, ভুল ব্যাখ্যা। কারণ ফৌজদারি দণ্ডবিধি 1898-এর 401 ধারায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামির বিষয়ে শর্তহীন কিংবা শর্তযুক্ত সিদ্ধান্ত নেওয়ার। 401-এর 1, 401-এর 4 ক ধারায় ভালো করে পড়লে দেখবেন, আদালত যদি বিদেশ যেতে নিষেধ করে, কোনো আদেশও দেয়, আদালত যদি বিদেশে আদেশ দেয়, তাহলেও সরকার বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারে। খুব স্পেসিফিক বলা আছে। কিন্তু পাঠকের জন্য উক্ত আইনের বিধান তুলে ধরা, আমরা আইনটা আপনাকে পড়ে শোনাচ্ছি। 401(1) When any person has been sentenced to punishment for an offence, the government may at any time, without conditions or upon any conditions which the person sentenced accepts, suspend the execution of his sentence or remit the whole or any part of the punishment to which he has been sentenced. Clear? 4A, 4A, the provision of the above sections shall apply to any order passed by a criminal court. Please, এটা নোট করবেন।
any order passed by a criminal court under any section of this code or any other law which restricts the liberty of any person or impose any liability upon him or his property. অর্থাৎ আপনার যে কোর্ট যেভাবেই নির্দেশ দিক না কেন, কিন্তু এই আইনের দ্বারা সেটাকে বাইপাস করার, সেটাকে কাটিয়ে ওই যে কোনো আদেশ দেওয়ার ক্ষমতা সরকারের আছে। 401 ক পড়লে স্পষ্টত প্রতিবান হয় যে কোনো আইনে যদি কোনো আদালত কোনো ব্যক্তির সাজাপ্রাপ্ত কিংবা সাজাপ্রাপ্ত নয় চলাফেরার স্বাধীনতা খর্ব করে কোনো আদেশ দেন, সেক্ষেত্রেও সরকার তা স্থগিত করে তার স্বাধীনতা নিশ্চিত করতে পারে। এই ক্ষমতা সরকারের সহজাত কিংবা ইনহেরেন্ট পাওয়ার। দুদক আইন 2004-এ সরকারের এই ব্যাপক সহজাত ক্ষমতাকে খর্ব করা হয়নি, ফলে দুদকের ওখানে বলার কিছু নাই। ঠিক আছে, ওই পর্যন্ত তারা বলেছেন, ঠিক আছে থাকলো, আচ্ছা ঠিক, আমরা সেটা ব্যাখ্যা করলাম। তারপরে যে কথাগুলো বলা হচ্ছে এখন, যে কথা আমি বললাম, এটা শুধু অশালীন নয়, অমার্জিত এবং অগ্রহণযোগ্য। এবং আমি আবারও বলছি, দয়া করে সংযত হন, দয়া করে আপনাদের কথা বলা এটাকে একটু কমান।